রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২টি মনোনয়নপত্র নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। অপরদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাদের প্রার্থীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তার মানে কি এবার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ? এই বিষয় নিয়ে কথা হবে আজকের নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আনোয়ার হোসেন, আমরা দেখেছি বা নির্বাচন কমিশন সূত্রে জেনেছি যে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২টি মনোনয়নপত্র নেওয়া হয়েছে এবং আজকে ১১ দলীয় যে জোট জামায়াত নেতৃত্বাধীন তারা তাদের প্রার্থী আগেই ঘোষণা করেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে, এবং আজকে তারা মনোনয়নপত্র নিয়েছেন। তো তার মানে কি আমরা বলতে পারি যে এবার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেখতে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। মানে বাংলাদেশে ১৯৯১ সালের পরে রাষ্ট্রপতি যে কয়জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তাদের প্রায় সবাই বিনা প্রতিনিধিত্বে হয়েছে। তো এবার যেহেতু বিরোধী দল এবং ক্ষমতাসীন দল দুই দলেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার মানে ঘোষণা দিয়েছে বা প্রার্থী দিচ্ছে, তো তাহলে আমরা বলতে পারি যে একটা নির্বাচন হবে। এখনো সময় আছে। আপনার নির্বাচনের প্রার্থী মনোনয়নপত্র কিনছেন, তো বিএনপি দুইটাই কিনছে, সমস্যা নাই। কারণ যে একই ব্যক্তির নামে দুইটাও জমা দেওয়া যায়, কোনো সমস্যা নাই। কারণ এটার কারণটা কি? এটা অনেক সময় টেকনিক্যাল কারণে যদি একটা মনোনয়নপত্রে কোনো ভুল থাকে সেটা বাতিল হয়ে গেলে যাতে অন্য একটা মনোনয়নপত্র সেটা গ্রহণ করা যায় সেজন্য করা হয়। এটা সতর্কতা অংশ হিসেবে, এটার সাথে অন্য কোনো সিরিয়াস কোনো বিষয় না, এটা টেকনিক্যাল কারণ। সেই হিসেবে বিএনপি দুইটা কিনেছে, হয়তো একটা জমা দেবে। জমা দেওয়ার সময় আছে, 13 আগস্ট পর্যন্ত জমা দিতে পারবে। তো জামাতে ইসলাম বা তাদের যে 11 দলীয় ঐক্য, তারা একটা মনোনয়নপত্র নিয়েছে। তারাও হয়তো তাদের প্রার্থী অলরেডি ঘোষণা করেছে যে কর্নেল অলি আহমেদ তাদের জোটের প্রার্থী। তো তারা হয়তো জমা দিবেন। তো 13 তারিখ জমা দিবে। লাস্ট ডেট হল 13 তারিখ জমা দেওয়ার ডেট। সেই ক্ষেত্রে আপনার 13 তারিখ জমা দেওয়ার পর যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হওয়ার পর ফাইনালি প্রত্যাহারের একটা অপশন আছে। আপনাকে 18 আগস্ট হলে প্রত্যাহার করতে পারবেন আপনি। যদি ওই দিনের মধ্যে প্রত্যাহার করেন সেই ক্ষেত্রে হয়তো নির্বাচনের প্রয়োজন হবে না। কিন্তু যদি আপনি 18 আগস্ট কেউ প্রত্যাহার না করে, বিরোধী দল এবং ক্ষমতাসীন দল দুই দলেরই দুইজন প্রার্থী বা একাধিক প্রার্থী থেকে যান, তাহলেও 20 আগস্ট নির্বাচনটা হবে। তো আমরা এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখছি এবং রাজনৈতিক দলগুলোর যে বিশ্লেষণ দেখছি, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে 20 আগস্ট ইলেকশন এবার হবে, যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। আচ্ছা, আমরা যদি ধরে নিই যে ২০ আগস্ট নির্বাচন হচ্ছে, তাহলে সেখানে সরকার দল থেকে যেহেতু একজনকে মনোনয়ন দেওয়া হচ্ছে, বিরোধী দল থেকে একজনকে দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে বিরোধী দলে যিনি প্রার্থী হবেন তিনি তার নিশ্চিত হার। তো এই জায়গাতে আসলে কি এটা কি কোনো রাজনৈতিক কৌশল কিনা? হ্যাঁ, ধন্যবাদ। একটা জিনিস আপনি দেখেন, যে রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু ভোট দিতে পারবে শুধু সংসদ সদস্যরা। যদি আমি বর্তমান পার্লামেন্টের স্ট্রেংথের কথা বলি, যে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, মানে তাদের যে প্রার্থী তারা অনায়াসে জিতে যাবেন ভোট হলে, ভোটে। আর অন্যদিকে বিরোধী দল জামাতে ইসলামী বা তাদের যে জোট আছে, তাদের মানে মোট ভোট আপনি সংরক্ষিত আসন যদি ধরি তাও 90 ভোট তাদের। তো সব মিলে দেখা যাচ্ছে যে ভোটে মানে বিএনপির সাথে বা বিএনপি জোটের সাথে বিরোধী জোটের পারার কোনো সম্ভাবনা নাই। নিশ্চিতভাবেই জিতবে হয়তো বিএনপির প্রার্থী। তো একটা জিনিস আমি আপনাকে বলি, দুইটা বিষয় হতে পারে। আমরা আলোচনা করে যেটা জেনেছি বা 11 দলীয় ঐক্যের যে পজিশন, তাদের এই পজিশনটা হচ্ছে নরমালি আপনার যদি একজন প্রার্থীকে করতে হয় তাহলে তো পলিটিক্যাল পার্টির মধ্যে আগে আলোচনা করে নিতে হয় যে আমরা একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে আমরা প্রার্থী করছি, আপনারা আসেন কিনা। তো এই ধরনের আলোচনা এর আগে হয় নাই, মানে বিরোধী দল বা সরকারি দলের মধ্যে আমরা শুনি নাই এই আলোচনা হতে। সুতরাং যেহেতু আলোচনাটা হয় নাই, সেক্ষেত্রে অপশন ছিল যে বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার। আর বিরোধী দলের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আরেকটা পলিটিক্যাল বিষয় আছে, সেটা হলো যে কর্নেল অলি আহমেদ যখন এই জোটে আসেন তখনই তারা বলেছিল যে যদি তাদের জোট ক্ষমতায় আসে তাহলে তাকে জন্য রাষ্ট্রপতি প্রার্থী করা হয়। তখন জামাতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি পদে ওই কর্নেল অলি আহমেদকে তারা প্রার্থী মনোনয়ন দিবেন। তো যেহেতু তারা ক্ষমতায় যান নাই, তারা বিরোধী দল আছে, তারপরেও তারা এই অপশনটা এক্সারসাইজ করতে চেয়েছে যে আমরা রাষ্ট্রপতি পদে প্রার্থী দিব। তখন অলি আহমেদও মানে এগ্রি করেছেন, উনি রাজি হয়েছেন যে উনি প্রার্থী হতে চান। সেই ক্ষেত্রে তারা তাকে প্রার্থী করেছেন। তো জামাতের অলি আহমেদ যে একটা দুর্বলতা বা আছে, তো জামাতের বিরুদ্ধে একটা প্রচার আছে যে তারা 71-এর ভূমিকা নিয়ে তাদের সমালোচনা হয়।
1971 সালের তাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করার যে বিষয়টা, এটা বারবার তাদের সামনে আসে এবং এটা তাদের সবচেয়ে দুর্বল জায়গার একটা। তো ওই দুর্বল জায়গার বিপরীতে আপনার অলি আহমেদ একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, উনি বিএনপিরও নেতা ছিলেন, জিয়াউর রহমানের সহচর ছিলেন। সব মিলিয়ে তার একটা মানে রাজনৈতিক অবস্থান, মুক্তিযুদ্ধের ভূমিকা, এটা একটা ঢাল হিসেবে আসলে জামায়াত ইউজ করতে পারে, ব্যবহার করতে চায়, এটা আমরা দেখেছি। সুতরাং এটা তারা একটা পলিটিক্যাল মাইলেজ হিসেবে তার প্রার্থিতাটা তারা নিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে তারা দেখাতে চাইছে যে আসলে আমরা গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নেওয়া বা প্রতিদ্বন্দ্বিতা করা, এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য, এটাকে তারা মানে সেই হিসাবে তারা করতে চেয়েছে। অর্থাৎ তারা তিনটা বিষয়, একটা হচ্ছে তাদের পূর্ব একটা তাদের কমিটমেন্ট ছিল অলি আহমেদকে নিয়ে, সেটা তারা রেখার চেষ্টা করেছে। দ্বিতীয়ত যে বিএনপি বা অন্যদের সাথে তাদের ওই ধরনের কোনো আলোচনা হয় নাই যে একক প্রার্থী দেওয়া যায় কিনা, সুতরাং তারা সংসদীয় চর্চা হিসেবে তারা এটাকে নিয়েছে। আর তৃতীয়ত আমরা শুনলাম যে এটাকে একটা ঢাল হিসাবে ব্যবহার, ঢাল হিসাবে মানে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা। তো আচ্ছা, সাধারণত আমরা দেখেছি জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি বা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। তো এই পরোক্ষ ভোটে কিভাবে নির্বাচিত হবেন, প্রক্রিয়াটা কি হবে? আপনার একটা বিষয় হচ্ছে আপনার রাষ্ট্রপতি পদটাকে মানে বাংলাদেশে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আপনি যদি সংবিধান দেখেন, সংবিধান চিন্তা করেন, রাষ্ট্রপতি, আইনসভা, বিচার বিভাগ এবং আপনার যে ইয়ে আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে, মানে প্রধানমন্ত্রীর যে নির্বাহী বিভাগ আছে, তিন বিভাগের উপরেই তার কর্তৃত্ব আছে মানে সাংবিধানিকভাবে। কিন্তু একটা বিষয় আছে যে উনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আসলে পরামর্শ নিয়ে কাজটা করেন, সেই জন্যই আমাদের প্রধানমন্ত্রীর পাওয়ারটা বেশি হয়ে যাচ্ছে। তো এখানেও একটা বিষয় যে সংসদ দল এখানে একটা ইম্পর্টেন্ট। আপনার যিনি রাষ্ট্রপতি প্রার্থী হবেন তাকে ভোট দিবেন হলে সংসদ সদস্যরা। নর্মালি আপনার ইয়াতে পার্টি যাকে চায় তিনিই হবেন, সুতরাং পার্টির প্রধান এখানে একটা মুখ্য ভূমিকা পালন করে। আর ভোটের পদ্ধতিটা আপনি এই সংসদ নির্বাচনটা আয়োজন করে নির্বাচন কমিশনেই, কিন্তু ভোটটা হবে সংসদ কক্ষে, যেখানে আপনারা দেখেন যে সংসদ অধিবেশন বসে ওই জায়গাতেই আসলে ভোটটা অনুষ্ঠিত হবে। এখানে নর্মালি আপনার অধিবেশনে স্পিকার থাকেন, সভাপতি, স্পিকার এই হাউজের সবকিছু নিয়ন্ত্রণ করেন, কিন্তু যেদিন ভোটটা হবে পার্টিকুলার দিন 20 আগস্ট, ওই দিনের যে অধিবেশন কক্ষটা ওইটার নিয়ন্ত্রণ থাকবে আসলে সিসি, উনি আসলে নির্বাচনী কর্তা হিসেবে, যার পদটা হচ্ছে নির্বাচনী কর্তা, রাষ্ট্রপতি নির্বাচনের কর্তা, অধিকর্তা, এই কর্তা হিসেবে তিনি ওই দিন ওটা নিয়ন্ত্রণ করবেন। ওই দিন স্পিকার, ডেপুটি স্পিকার সবাই ভোটাররা আসলে ওই দিন সংসদ সদস্যরা সবাই মিলে ঢুকে তারা তাদের ওই ব্যালট থাকবে, ব্যালটের মধ্যে ওই একটা অংশের মধ্যে নাম, সংসদ সদস্যের নাম, এলাকা, আর একটা অংশ যে থাকবে যেখানে সিল মারা হবে বা সই দেওয়া হবে, ওই অংশটাতে প্রার্থীর নাম থাকবে, তারা কারা কারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ওই অংশটা থেকেই সিগনেচার করে তারা বাক্সে ফেলবে। মানে এটা একদম গোপন ব্যালটে ভোটটা অনুষ্ঠিত হবে, সংসদ সদস্যরা ব্যালট নেবেন, নিয়ে তারপরে ভোট নিয়ে জমা দিবেন, দিয়ে তারপরে বের হয়ে আসবেন। তো এই পদ্ধতিটা ধরেন দিন শেষে ভোট গণনা করা হবে, শেষে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত। আনোয়ার হোসেন, আপনি একটু বলছিলেন যে 1991 সালের পরে এবার হতে যাচ্ছে, অর্থাৎ প্রায় 35 বছর পরে আবার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়তো আমরা দেখতে যাচ্ছি। 91 সালে সেই নির্বাচনটা কেমন ছিল? সেই নির্বাচনের কারা অংশ নিয়েছিলেন, ফলাফলটা কি এসেছিল? 1991 সালের আগে বাংলাদেশে কিন্তু 1975 সাল থেকে 1991 সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, মানে রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতার অধিকারী ছিলেন এবং প্রত্যক্ষ ভোটের একটা ব্যবস্থা ছিল। 1991 সালে যখন বিএনপি সরকার গঠন করলো এবং পার্লামেন্টে আইন পাশ করলো যে বাংলাদেশ হবে সংসদীয় গণতন্ত্র, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী অধীনেই নির্বাহী ক্ষমতা পরিচালিত হবে, তখন থেকে রাষ্ট্রপতির ভোটটা খুব একটা মানে এত গুরুত্ব পায়নি। কিন্তু ওই নির্বাচনটা প্রথমবার মানে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যাত্রার ওই নির্বাচনে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের স্ট্রেংথ খুব বেশি ছিল না, তাদের 88টা আসন ছিল। বিএনপিও এককভাবে সরকার গঠন করে নাই, জামাতের সহায়তায় তারা সরকার গঠন করেছিল, 140টা আসন ছিল, আর অন্য স্বতন্ত্র জাতীয় পার্টি অন্যান্যরা ছিল। তো ওই নির্বাচনে এরকম একক সংখ্যাগরিষ্ঠতা বা অনেক বেশি মানে কর্তৃত্ব এরকম কারোই ছিল না। তারপরও ধরে নেওয়া হয়েছিল যে বিএনপি যেহেতু ক্ষমতাসীন দল, তাদের প্রার্থী জিতবে। তারপরও
বিএনপি তাদের দলীয় প্রার্থী দিয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাসকে, আর আওয়ামী লীগ তাদের দলের লোক কাউকে দেয় নাই। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা বিচারপতি বদরুল হায়দার চৌধুরী নামে এক সাবেক প্রধান বিচারপতি তাকে প্রার্থী করেছিল। তো ওই যা হয় আর কি, দিন শেষে ভোটে ওই বিএনপির প্রার্থী জয় হয়েছে, আব্দুর রহমান বিশ্বাসী জয় হয়েছেন, হেরেছেন বদরুল হায়দার চৌধুরী। তারপরেও এই ইলেকশনটা নিয়ে এক ধরনের আলোচনা ছিল। বিভিন্ন রাজনৈতিক দল চেষ্টা করেছে প্রতিপক্ষ বিপক্ষ দলের প্রার্থীর কাছ থেকে বিপক্ষ দলের এমপিদের ভোট টানার জন্য। এটা আসলে হয় নাই, শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী জয় হয়েছে। আচ্ছা, আনোয়ার হোসেন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে হবেন বা মনোনয়ন কে পাচ্ছে দল থেকে, এটা নিয়ে একটা বেশ ভালো রকমের আগ্রহ দেশের মানুষের রয়েছে এবং নানা সময় নানা জনের নাম এসেছে এবং সবশেষ খুব জোরালোভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনার কাছে কি বক্তব্য? মির্জা ফখরুল ইসলামের নামটা মানে জোরালোভাবে এসছে, মানে অনেকটা নিশ্চিতই বলা যায়। কারণ হিসেবে আপনাকে বলি, যখন আপনি রাষ্ট্রপতি পদে কাউকে প্রার্থী করতে চান, আপনাকে তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে আপনি রাষ্ট্রপতি যাকে প্রার্থী করবেন তা একজন সমর্থক লাগবে, আরেকজন প্রস্তাব করতে হবে। আরেকটা ফর্ম হচ্ছে যে রাষ্ট্রপতি আমি হতে চাই, যিনি হবেন বা যাকে প্রার্থী করা হবে তার লাগবে, স্বাক্ষর লাগবে। স্বাক্ষরিত একটা ফর্ম আছে, এই ফর্মে বলা হয় যে আমি রাজি আছি এই পদের জন্য। মানে তিনটা অপশন, একটা হলো একজন সংসদ সদস্য সমর্থন, একজন প্রস্তাবক। তো বিএনপির প্রচুর সংসদ সদস্য আছে, এই প্রক্রিয়া তারা অবলম্বন করছেন যে একজন প্রস্তাবক একজন সমর্থক থাকবে। আর একটা হচ্ছে যে তারা সম্মতি। আমরা আমাদের মানে দলীয় সূত্র থেকে যতটুকু আমরা জেনেছি, যে বিএনপির দলীয় সূত্র থেকে, যে এই কাজটা অলরেডি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মতিটা অলরেডি নেওয়া হয়ে গেছে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে তাকে বিএনপির প্রার্থী করা হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। ধন্যবাদ আনোয়ার হোসেন, আজকে আমরা এখানে শেষ করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম 20 আগস্ট হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।